সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের খুব ভালো কাটুক, সুন্দর কাটুক পুরো দিন, এই কামনা নিয়ে শুরু করছি আজকের এই আয়োজন এবং আপনাদের সাথে আছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রোম্মান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, এখানে এলে সবসময় ভালো লাগে। একদম তাই। এবং দর্শকরা আমাদের এই কথাগুলো মনে হয় মানে মুখস্থ হয়ে গেছে, কারণ আসলে একই কথা এবং প্রতিটি দিন শুরু হয় নতুন সম্ভাবনা দিয়ে এবং প্রতিটি দিনই নতুন, তবে আমাদের কথাগুলো পুরনো, কারণ আমরা এখানে এলে কখনোই আমাদের মন খারাপ থাকে না, কারণ এখানে আমরা এক এক দিন এক এক অতিথিকে পাই, তাদের জীবনের এক একজনের এক এক গল্প, আমাদের কিন্তু খুব ভালো লাগে, তাই না? একেবারেই তাই। প্রতিটা পর্বে আসলে আমরা নতুন নতুন অতিথিদেরকে পাই এবং তাদের জীবনের গল্পগুলো আমরা শুনি, দর্শকদেরও শোনাতে চাই। চলো আজ জানিয়ে দিই যে কার গল্প আজ আমরা শুনবো। অবশ্যই দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন কনসালটেন্ট এবং ব্যবসার সাবেক চেয়ারম্যান রোটারিয়ান ব্রিগেডিয়ার জেনারেল মফিজ অব। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? I'm fine. How are you? We are fine. Very fine. আমরা বলছিলাম যে প্রতিদিন আসলে আমরা এত বিশেষ মানুষজনদেরকে পাই এবং আমরা খুব ভালো থাকি, পুরো সময়টা খুব ভালো কাটে। Right. আজকে নিশ্চয়ই আপনার জীবনের গল্প শুনে আমরা অনুপ্রাণিত হব, কারণ আমরা যখন আপনার সম্পর্কে জানছিলাম খুব ভালো লাগছিল, কারণ আপনি দেশের জন্য মানুষের জন্য অনেক কিছু করেছেন। সবকিছু আবিষ্কার করবো, তবে তার আগে আপনার ছোটবেলাটা একটু আবিষ্কার করে নিতে চাই, কোথায় কেটেছে? Right. আমি শুরু করার আগে একটু বলবো যে ফার্স্ট অফ অল মাই গ্র্যাটিটিউড টু মাসরাঙ্গা টেলিভিশন, যে আমাকে এই অপূর্ব সুযোগটা দেওয়ার আগে, যেটা আমি কখনো পাইনি এর আগে। সো আই এম এ নিউ কামার, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। আর আমার জন্য যে চ্যালেঞ্জিং জবটা হচ্ছে, দিস ইজ দ্য স্টার্টিং টাইম। এ গুড স্টার্ট মিনস হাফ দ্য রেস ওন, একদম, তাই না? তো এই যে দর্শকরা শুনবে, তাদের যদি দিনটা ভালো না যায় তাহলে তো আমার দিনটা টোটালি ডিস্ট্রয়েড। মর্নিং শোজ দ্য ডে, আপনি এসেছেন দিনটি কিভাবে খারাপ কাটবে। আমি শুনেছি যে ছোটবেলা বাবা মারা গিয়েছে। জি জি জি, এক্স্যাক্টলি। 5 বছর বয়সে সেটা। জি, এক্স্যাক্টলি 5 বছর বয়সে আই লস্ট মাই ফাদার। আর আমার 2 বোন ছিল, এক বোনের আমার 2 বছরের ছোট, এবং আরেক বোন, শি ওয়াজ অনলি 40 days old, দ্য নিউলি বর্ন বেবি। অ্যান্ড মাই ফাদার ওয়াজ ইনিশিয়ালি, উনি ব্রিটিশ এয়ারফোর্সে ছিলেন, পরে পাকিস্তানি এয়ারফোর্সে ছিলেন, কিন্তু উনি খুব আর্লি মারা গিয়েছেন। আচ্ছা, তখন আপনার বয়স 5 বছর, মানে কিছু বোঝার আগে। জি, আর আমার স্কুলিংটা শুরু হয় করাচিতে। আচ্ছা, তারপর কেরানীগঞ্জে বোধহয় আপনার চলে আসে। ওটার ব্যাকগ্রাউন্ডে আসছি যে আমার মারা যাওয়ার পরে এয়ারফোর্স থেকে যে সুবিধাগুলো দেওয়া হচ্ছিল, তো সেটা আমার মা রিয়েলাইজ করেছেন যে এটা ঢাকায় আসলে এই সুবিধাটা পাবে না। ওকে, সেই জন্য আমাদের কথা চিন্তা করে উনি আসতে চান নাই। কিন্তু আমার নানা নানি বিশেষ করে, তাদের পীড়াপিড়িতে 1.5 বছর পর তাকে এখানে আসতে হয়েছে আর কি। আচ্ছা, সো ওই পার্টটা ছিল ফেমাসলি নোন কেরানীগঞ্জ বা জিঞ্জিরা। ওই জিঞ্জারাতেই আমার দাদার বাড়ি এবং নানার বাড়ি, এবং নানার জমিদার বাড়ি ছিল। জি, কিছুটা আপনি বলতে পারেন। এবং এটার সাথে আরেকটা জিনিস আমি ছোট থাকতেই বলতাম, আমার মাকেও বলতাম যে তোমার বাবার এত ধন সম্পদ, এত জমি জমা, এত কিছু, কিন্তু তাদেরকে আমি শান্তিতে থাকতে দেখি নাই। ওকে, কেন দেখি নাই? শুরু থেকে আমি দেখেছি ওনারা কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করেন, এবং যখন মারা গিয়েছেন তখন তাই ছিল। এবং অনেকগুলো কেস আছে আমার নানা মারা যাওয়ার পরে 20-30 বছর পরে সেটেলড হয়েছে। তো আই সেড দে হ্যাড প্রপার্টি বাট দে ডিড নট হ্যাভ পিস। তো কাউন্টার, আমার দাদা ছিলেন বিজনেস সাইডে, ব্রিক তৈরি, ইট খোলা যেটা বলা হয় আর কি, ওই ইট খোলারই বিজনেস ছিল। বাট সব ফ্যামিলিতে আপস অ্যান্ড ডাউনস হয় অবশ্যই। পরের দিকে ফ্যামিলিতে, আই এম নট গোয়িং ইন টু দ্যাট ডিটেল, বাট আমার যে দাদি ছিলেন, আমার দাদির বড় কন্ট্রিবিউশন আছে আমার জন্য। শি ওয়াজ ক্লাস 5 পাস, শি ইউজ টু রাইট পোয়েমস সেই আমলে, ওই আমলে, এবং হাতের লেখা খুবই সুন্দর ছিল। শি গাইডেড মাই ফাদার, বাট শি ডাইড। তারপরে মাই দাদা ওয়েন্ট ফর অ্যানাদার ম্যারেজ অ্যান্ড দেন থিংস ডিড নট ওয়ার্ক আউট। যা হয় আর কি হয় 90 ক্ষেত্রে, সেটাই আমার স্টার্টিং পয়েন্ট। আর আরেকটু যদি বলি, আমার মা ফর্মালি উনি এডুকেটেড ছিলেন না, উনি জানতেন না 21শে ফেব্রুয়ারি কি, হ্যাঁ, বাংলা ভাষা কি, অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। কিন্তু অ্যাপ্লাইড সাইড একটা ইম্পর্টেন্ট। দেখেন, আপনি গ্রামে অনেক লোক দেখবেন ফর্মালি দে আর নট লিটারেট, পড়তে পারছে না, কিন্তু থরলি জেন্টলম্যান, এডুকেশন না হয়ে সে হতে পারে, স্বশিক্ষিত। জি। সো মাই মাদার, আমি যখন করাচিতে ছিলাম, তো সেখানে
বাংলা পড়ায় এরকম স্কুল ছিল না, অনেক দূরে ছিল। তো মাই মাদার সেড যে না, বাঙালির ছেলে বাংলা পড়তে হবে। তো আমার এইটুকু মনে আছে, বাসে করে যেতাম, বাসে করে আসতাম, তখন আই এম অনলি 5 or 6 years old ওই সময়। দ্যাট শি হ্যাড দ্যাট ডিভোশন ফর দ্য মাদার টাং, এই কথাটা বলবো আর কি। এক, আর তার আরেকটা আমার এখানে আসার ব্যাপারে যার কন্ট্রিবিউশনটা আছে, সেই কন্ট্রিবিউশনটা হচ্ছে আমি যে এরিয়াতে আছি সেটা হচ্ছে জিঞ্জিরা, আমার দেশের বাড়ি, দাদা এবং নানা। তো জিঞ্জিরার যে বাই কালচার, এখানে বিজনেসম্যান অনেক, কিন্তু লেখাপড়ার কালচারটা ছিল কম। তো যেখানে টাকা বেশি কিন্তু এডুকেশন কম, সেখানে কিন্তু চিলড্রেনকে ব্রিং আপ করাটা মোর চ্যালেঞ্জিং। সো ছোট কাল থেকেই উনি আমাকে বাইরে বাইরে রেখে যান, খালার সাথে, ফুপুর সাথে, বিভিন্ন জায়গায়, সো দ্যাট আই এম নট ওভার দেয়ার। এটা ছিল তার ইন্টেনশন। আই থিঙ্ক আই গট দ্য গুড ফ্রুট অ্যান্ড ফাইনালি আই ল্যান্ডেড আপ ইন ফৌজদারহাট ক্যাডেট কলেজ ইন 1963। সেটা তখন একটাই ক্যাডেট কলেজ ছিল। তো ছোটবেলার কিছু গল্প আপনার আছে, আপনি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলেন, সেই গল্পগুলো শুনবো। তবে তার আগে যার সাথে কথা বলছি তার সম্পর্কে আমরা যেসব তথ্য জানি সেগুলো একটু জেনে আসি, তারপর গল্পে ফিরবো। আচ্ছা দর্শক, আমাদের আজকের অতিথি রোটারিয়ান ব্রিগেডিয়ার জেনারেল এম মফিজুর রহমান, যিনি পিএসসি, বেসরকারি এবং সরকারি খাতে 2 দশকেরও বেশি সময় এবং সামরিক চাকরিতে 3 দশকেরও বেশি সময় ধরে একজন সক্রিয় ব্যবস্থাপক হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা ও প্রশিক্ষণ, বিনিয়োগ, রপ্তানি, আমদানি, দারিদ্র্য হ্রাস, সবার কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক উন্নয়ন, রিনিউয়েবল এনার্জি এবং উপযোগিতা, অবকাঠামো, ব্যবস্থাপনা, বিপণন, তথ্য প্রযুক্তি, জলবায়ু, বিদ্যুৎ ইত্যাদি নানা খাতে তার কর্মদক্ষতা রয়েছে। তিনি ডেস্কোর ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবসার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। এছাড়াও বিভিন্ন সময়ে USAID, ITC জেনেভা, WTOর বিভিন্ন প্রজেক্টে ন্যাশনাল প্রজেক্ট কোঅর্ডিনেটর, নির্বাহী পরিচালক, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলুন তার কাছে আবারও ফিরে। অনেক দায়িত্ব পালন করেছেন, সবগুলো নিয়ে অবশ্যই শুনবো। তবে এই যে বলছিলাম, বৃত্তি পরীক্ষায় আপনি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলেন, এর পেছনে কার ভূমিকা রয়েছে, আসলে কার প্রভাব রয়েছে? রাইট, একটা জিনিস আমাদের জানা উচিত, অনেকেই আমরা গরিব হলে মনে করি আমার এটা দুর্ভাগ্য। আসলে জিনিসটা তা না, এটা সৌভাগ্য। যদি আপনি ডেটা নেন তাহলে দেখবেন যেসব প্যারেন্টসরা ওয়েল এস্টাবলিশড, তাদের 90% ছেলে মেয়েরা কিন্তু ওয়েল এস্টাবলিশড হয় না। দ্যাট ইজ দ্য ট্রুথ, বিকজ দে ডোন্ট ফেস দি স্ট্রাগল ইন লাইফ। সো আমাদেরকে যেটা রাফ ল্যাঙ্গুয়েজে বলি যে ফার্মের মুরগির মতো বড় হয়েছে। দে ডিড নট ফেস চ্যালেঞ্জেস ইন লাইফ। তো আমার এই ইসে দেখেন, আমরা যদি বলি যে ডেথ ইজ এ বিউটিফুল থিং, অনেকে হয়তো একটু দে উইল বি টেকেন ব্যাক। ডেথ কীভাবে বিউটিফুল থিং? ডেথ হচ্ছেই বলে নতুন জেনারেশন আসে, নতুন পৃথিবী হয়, নতুন ইনোভেশন হয়। আমার ফাদার মারা গিয়েছেন, ইট মে বি মিসা। আমার ফাদার, এখন যদি আমি চিন্তা করি, উনি মাত্র 9 বছর চাকরি করে উনি মারা গিয়েছেন। যদি উনি ওই সময় মারা না যেতেন, এখন যেটা মনে করি, তখন আমি ছোটোকালে 5-6 বছর থাকতেই আমার এই রিয়েলাইজেশনটা আসছে যে আমার মা কষ্ট করছে, আমাকে বড় হতে হবে। আমি এটা কোনো দিন আমার মা আমাকে বলে নাই, আমিও মাকে বলি নাই, কিন্তু ভিতর থেকে এই রিয়েলাইজেশন আসছে। সো রাইট ফ্রম দ্য বিগিনিং আই ওয়াজ এ ভেরি সিরিয়াস স্টুডেন্ট, যে আমার মার এটা করতে হবে। এই যে ভালোবাসার বন্ধনটা, এই জিনিসটা ওয়াজ এ ড্রাইভিং ফোর্স। মাই ফাদার ওয়াজ অলসো আর্লি ডেথ ওয়াজ অলসো এ ড্রাইভিং ফোর্স। হ্যাড মাই ফাদার বিন, তারপরে আমি কোথায় যেতাম না যেতাম সেটা বলতে পারি না। সো দিস ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট ফ্রম উইচ আই টুক মাই লাইফ মোর সিরিয়াসলি, not only academic life, but so that brought me to this scholarship. আর তারপরে তো আবার ক্যাডেট কলেজে গেলাম। তো জেনারেলি আমি একটু অঙ্কটা পছন্দ করতাম। ওকে। তো তখন ক্যাডেট কলেজে যখন একটাই ক্যাডেট করেছিল, 50% লোক ছিল ইংলিশ মিডিয়াম থেকে, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি আর সেন্ট প্লাসিড, এই 3টার থেকে 50% আসতো। কিন্তু এখানে আরেকটা জিনিস আমি প্যারেন্টসের জন্য, দাদা দাদির জন্য বলে যাচ্ছি। আমি যখন আমার ছেলে মেয়েদেরকে আমার ছেলেদেরকে যে লেখাপড়ার সুযোগ আসছে, আমি কিন্তু ইন্টারেস্টেড ছিলাম ইন বাংলা মিডিয়াম। কেন? আজকাল একটা ট্রেন্ড আছে না যে ইংলিশ মিডিয়ামে, আর আমরা অনেকে গর্ব করি ওই এই ইংলিশ মিডিয়ামে পড়তেছে, বা এই স্কুলে পড়তেছে, এই এটা বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে পড়ছে, বাংলা মিডিয়ামে পড়ছে। আমরা বলি না গর্ব করে। আমার এই রিয়েলাইজেশনটা আই উইল লাইক টু শেয়ার উইথ দ্য অডিয়েন্স, যারা আমাকে শুনছে। কেন এটা রিয়েলাইজ করেছি? আমরা যখন ক্যাডেট কলেজে গিয়েছি, 50% ওয়াজ ফ্রম দ্য ইংলিশ মিডিয়াম অ্যান্ড 50% ফ্রম দ্য বাংলা মিডিয়াম।
তো যাওয়ার পর একটা জিনিস আমি অবজার্ভ করলাম, ইংলিশ মিডিয়ামের যারা স্টুডেন্টরা আছে ওই স্টুডেন্ট ম্যাক্সিমাম অঙ্কে কাঁচা, ইংলিশে খুব ফুটপাট, ড্রেসে ফুটপাট, কথাবার্তা ঠিকঠাক, হ্যাঁ খুব সুন্দর কথা। আমরা তখন তো জোর করে বাংলা ইংলিশ শিখছি, কিন্তু আমাদের ওই কর্নেল ব্রাউন ছিল, আমাদের ইংলিশ বলতেই হবে, দ্যাট ওয়াজ এ মাস্ট। সো ইউ নো ফার্স্ট ইয়ার তারা সব ফার্স্ট সেকেন্ড থার্ড এসব হয়ে গেলো, সেকেন্ড ইয়ারে গেলে হয়তো বেঙ্গলি মিডিয়াম, আর যখন 9-এ গেলাম তখন দেখলাম যে সব বেঙ্গলি মিডিয়াম ইজ রুলিং। ওয়াই? দ্য রিজন বিং আপনার দুটো জিনিস দরকার বড় হতে হয়। একটা হচ্ছে আপনার এক্সপ্রেশন, ল্যাঙ্গুয়েজ, আপনি কথা বলবেন, আপনি কথাটা এমন একটা জিনিস, ইট ক্যান বি পয়জন অ্যান্ড ইট ক্যান বি এ গুড এস্টাবলিশেশন। আপনি কথা বলে একজনকে রাগাতে পারেনই করতে। সো ইফ ইউ নো দ্য ল্যাঙ্গুয়েজ, দ্যাটস অ্যান আর্ট, রাইট? আরেকটা হচ্ছে আপনি যাই পড়েন না কেন, ইউ রিড ইঞ্জিনিয়ারিং, ইউ রিড হিউম্যানিটিজ, ইউ রাইট, আপনার কি লাগবে? অঙ্কটা টিচ করে কি? লজিক। ওই যে ইংলিশ মিডিয়ামের ছেলেদেরকে যে অঙ্কে পড়িয়েছে, তার মাদার টাং ছিল না, কিন্তু আমরা যারা পড়েছি অঙ্কটা মাদার টাং। অঙ্ক তো কিছুই না, আপনি হার্ভার্ডে পড়েন আর এখানে পড়েন, সবই হচ্ছে যোগ বিয়োগ পূরণ ভাগ, কিন্তু লিস্ট হচ্ছে কোথায় আমি যোগ করব, কোথায় পূরণ করব, এটা ইম্পর্টেন্ট। তো ওরা ওই কাজ করে আসছে, কিন্তু যেহেতু তাদেরকে ইংলিশে বোঝানো হয়েছে, তার মাদার টাং ছিল বাংলা, কিন্তু সে ওই লজিক বুঝতে পারেনি, যার জন্য অঙ্কেতে তারা মার খেত। আমি যেন মনে করছি আমি যে টিকেছি সেখানে, আমার মনে হয় আমার অঙ্কের জন্য টিকেছি ওই কম্পিটিটিভ পরীক্ষায়। সো দ্যাট ইজ ওয়াই আই এমফেসাইজ দ্যাট মাদার টাং ইজ বেটার। নাও ইউ মে আস্ক যে আপনার ছেলে মেয়েদের কি হলো? আমার ছেলে মেয়েদের ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়াম। কেন? বিকজ আমার ট্রান্সফারেবল জব ছিল। I was in Kuwait, I was here, I was Dinajpur, this and that. So you know, I had to do, by force I had to do. কিন্তু আমি একটা জিনিস করতাম, এটা আবার প্যারেন্টসের জন্য আর ইসের জন্য বলছি। When I was married in 1981, আপনারা আমাকে থামিয়ে দিবেন, কারণ আমরা যারা 70 ক্রস করেছি, আমরা কথা বলা শুরু করলে আর কথা শেষ করতে চাই অবশ্যই না। হ্যাঁ। So you know, my wife, she started her, she was পাকিস্তানে ছিল, ওখানেই করতো, সে উর্দু মিডিয়ামে শুরু করে, এখনো ভালো উর্দু পড়তে পারে, করতে পারে। তারপরে সে আপনার ওই যে আদমজি অ্যান্ড শহীদ আনওয়ার। The day I got up and I told, first day on my marriage, I said, from now you will speak with me in English. আমি বাংলাদেশে অনেক ইংলিশে মাস্টার্স পিএইচডি করা আছে, কথা বলতে পারে না, একটা অ্যাপ্লিকেশন লিখতে পারে না। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। স্যার, আপনার সেই ক্যাডেট কলেজে সেই সময়কার পড়ার কথা আমরা শুনছিলাম, তো পড়াশোনায় তো আপনি ভালো ছিলেন বলছিলেনই, অঙ্ক খুব ভালো লাগতো, এর পাশাপাশি কি আর কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কোনো কিছুতে আপনার ইন্টারেস্ট ছিল? এই দিক থেকে আমি খুব ভাগ্যবান ছিলাম। ক্যাডেট কলেজ, প্রথম ক্যাডেট কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন কর্নেল মরিস ব্রাউন। আচ্ছা। হি ওয়াজ দ্য ফ্রেন্ড অফ ফিল্ড মার্শাল আইয়ুব খান। ওকে। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা একসাথে যুদ্ধ করেছেন। হি ওয়াজ এ পাইলট। তো হি হ্যাজ এ রিচ কালেকশন অফ ইউ নো the photographs, all kinds of things, the records and all that. উনি আমাদেরকে দেখাতেন, করতেন। আর বিইং এ ব্রিটিশার্স, আমাদের 50% টিচার আসতো ইউকে থেকে। আচ্ছা। কিছু টিচার আসতো প্রফেশনাল, যারা টিচিং তাদের লাইফ, আর বেশিরভাগ আসতো ওই যারা সাপোজ এ লেভেল করেছে বা ইকুইভ্যালেন্ট করার পরে 1 ইয়ার এখানে অ্যাটাচমেন্ট হলো, সে তার সাবজেক্টটা পড়ায় চলে যেত। এবং সেখানে খেলাধুলার যে ভ্যারাইটি ছিল, সেটা যেমন স্কোয়াশ এখনো অতটা পপুলার না, রাইট? টেবিল টেনিস, লন টেনিস, এগুলো তো ছিল, সকার ছিল। আরেকটা খেলা ছিল যেটা তখন লোকজন খুব কম লোকই জানতো, রাগবি। আচ্ছা। হ্যাঁ, রাগবি খেলাটা এমন একটা খেলা, প্রত্যেক দিন খেলায় কিছু না কিছু ইনজুরি থাকবে। এবং এই খেলাটার আবিষ্কার হয় আরেকটা ক্যাডেট কলেজে, লিটন নামে একটা, লিটন ইউকেতে। খেলাটার জন্মটা কীভাবে হয়েছে? খেলতে খেলতে সাম স্টুডেন্ট দে গট ফেড আপ, যে শুধু পা দিয়ে লাথি মারতে হয়, সে হাতে নিয়ে হাত দিয়ে সে খেলা শুরু করলো। তখন এটা তার অবজার্ভ করলো যে চিলড্রেন হ্যাভ এ টেন্ডেন্সি অফ ইউজিং অল দ্য লিম্বস। তো এই খেলাটাতে সব লিম্বস ইউজ করা যায়, এবং এত টাফ খেলা, প্রত্যেক খেলাতে কিছু না কিছু ইনজুর্ড হতো, এবং এই মাস টাক্স পরে খেলতে হতো আর কি। ভেরি রাফ গেম দ্যাট ওয়াজ দেয়ার। সো দেয়ার ওয়ার লট অফ থিংস অ্যান্ড এটার সাথে আমি যদি বলে দিই, আমাদের ইনডোর গেমেও, আমি 64-এর কথা বলছি, 63-র কথা বলছি, সেখানে উই হ্যাড অ্যারোনটিক্যাল ক্লাবস।
আচ্ছা, যেটা আমরা কল্পনাই করতে পারি না। অ্যারোনটিক্যাল শব্দটাও শুনি নেই, কিন্তু ওই কর্নেল ব্রাউনের এসে ওইটা আমরা পেট্রোল ভরে ওটা উড়াতে পারতাম। আচ্ছা, এটা নয় যে এই না। মিউজিক ক্লাব where both Bangla and English musics were taught, and then we had a obstacle course এর জন্য ক্লাব, এবং ওইখান থেকে এই ট্রেন পাওয়ার লোক ইউকে থেকে এসে আমাদের ট্রেনিং করাতো। বাহ, so we had a very good exposure to games and sports and all that. স্যার, আপনি তো ছোটবেলা থেকে প্রকৌশলী হতে চেয়েছিলেন, এর পিছনে বিশেষ কোনো কারণ রয়েছে কিংবা কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন? না, আমি ইনফ্যাক্ট টু বি ভেরি দিস has come from within me because I had liking for maths. আমি ক্লাস 5-6 পড়তে আমাকে নিয়ে যেত পাটিগণিতের অঙ্কটা করার জন্য। মানে এসএসসি পরীক্ষার যে অঙ্ক, তাদের এই কনফিডেন্স ছিল যে ওই এসএসসি পরীক্ষার অঙ্ক আমাকে দিলে আমি সলভ করতে পারবো। আর আমি এই কোয়ালিটির কনসালটেন্সি করছি, ওটারও একটা ব্যাকগ্রাউন্ড আছে আলাদা। আমি থেকে বেশি সময় নিয়ে নিচ্ছি আর না, আপনি বলুন স্যার। তো আপনি প্রকৌশলী হতে চেয়েছিলেন, তারপর আমার নিজের থেকে অঙ্কের লাইকিং থেকে আসছে। বৃত্তি পরীক্ষা দিয়েছিলেন, পরে ফৌজদারহাট ক্যাডেট কলেজে, তারপরে কোথায় ভর্তি হয়েছিলেন? আচ্ছা, এটা হ্যাজ অ্যানাদার ব্যাকগ্রাউন্ড। আমরা যখন আর্মিতে ভর্তি হই তখন কিন্তু 90% লোক বলতে পারতো না যে কোনটা কমিশন র্যাঙ্ক, কোনটা সৈনিকের র্যাঙ্ক, কোনটা নন কমিশন র্যাঙ্ক, এটা জানতো না। ক্যাডেট কলেজে থাকাতে এই জিনিসটা জানতে পেরেছি যে কমিশন র্যাঙ্ক মানে এইটা, নন কমিশন র্যাঙ্ক মানে এইটা, বিকজ অফ আওয়ার ট্রেনিং অ্যান্ড অল দ্যাট। সো আমি এসে আমার যে কোর্সটা ছিল সেটা 45th লং কোর্সে অ্যাপ্লিকেশনটা ছিল, আমি এটা করিনি। ওটা আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় পরীক্ষাটা দেওয়া যায়, ইউ ক্যান স্টার্ট ইউর, করিনি এই জন্য। আমাদের সাথে একজন খুব ওয়েল নোন পার্সন, বীর বিক্রম, মেজর জেনারেল ইমামুজ্জামান চৌধুরী, উনার স্কেপ পাকিস্তানের সময়, ইটস এ ভেরি হিরোইক, হি হ্যাজ এ বুক অন দ্যাট, হি ইজ মাই ক্লাসমেট। উনি খুব স্পিরিটেড লোক ছিলেন, যে দেখো তখন পাকিস্তান আর্মিতে বাঙালি নাই, তুমি জয়েন করো না কেন, সবাইকে সে পোয়া করতো। তো আমি ওটা করি নাই। তখন একটা শর্ট কোর্সের অ্যাপ্লিকেশন আসলো, ওয়ার কোর্স যেটাকে বলে, তাকে খুশি করার জন্য আমি অ্যাপ্লিকেশনটা করলাম। ওকে, আচ্ছা, আমরা একটা কথা বলি, ব্লেসিং ইন ডিসগাইজ, মানে অনেক সময় আমাদের অনেক দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু পরে চিন্তা করি যে এই দুর্ঘটনাটা যদি না হতো তাহলে আমিও এটা শিকার হতাম। হ্যাঁ, তো এই ধরনের একটা জিনিস। আমার যখন বুয়েটে অ্যাপ্লিকেশন হয়ে গেছে, আমার জ্বর আসলো, বেশ ভালো জ্বর আসলো, আমি আসতে পারি একদিন বাকি, তখন আমি বেরোচ্ছি, এমন সময় ওই যে ওয়ার্ক কোর্সে অ্যাপ্লাই করেছিলাম ওইটার এই লেটারটা আসলো। ক্যাডেট কলেজের ইসের জন্য আমি জানতাম যে ওখানে গেলে কমিশন র্যাঙ্কে গেলে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ আছে। আই নেভার টোল্ড মাই মাদার, বাট আই ওয়েন্ট অ্যান্ড ডিসকাস সাম অফ মাই ফ্রেন্ডস, যে যদি আমি এই কোর্সটাতে চলে যাই তাহলে আমি কমিশন প্রাপ্ত তাড়াতাড়ি হব আর মাকে আমি হেল্প করতে পারবো। আচ্ছা, আই নেভার টোল্ড হার যে তার ফাইন্যান্সিয়াল লোডটা রিলিভ করার জন্য, সেই কারণে আমি এখানে যাই। তারপর আর একটা কথা আমরা সবসময় বলি যে আল্লাহ জানে, অনলি গড নোজ টুমরো। তো ওই যে 45th লং কোর্স যেটা আমি করেছিলাম, তো ওইটা মিড 71 দিকে কমিশন পায়, তখন ওইখানে বেশি সৈনিক, পদাতিক সৈনিকের বেশি দরকার হয়, তখন ইঞ্জিনিয়ার কোর কাউকে দেওয়া হয়নি। কিন্তু আমি যে কোর্সটাতে গিয়েছি সেখানে আমি ইঞ্জিনিয়ার্স পেয়েছি, না হলে আমার সারা জীবন একটাই থাকতো যে আর্মিতে আসলাম কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে পারলাম না। তো এই ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ হয়েছে বুয়েটে, এবং আমি সোশ্যাল কন্ট্যাক্টটা রাখি। আমরা 10 জন ছিলাম আমাদের গ্রুপের সাথে, অন্য কারো নাই, কিন্তু বাকি যে আমার সাথে পড়েছে তারা তো ইন্টারমিডিয়েট করে আসছে, আর আমি তো মেজর হিসেবে গিয়েছি। আই হ্যাভ সোশ্যাল ইন্টারাকশন, মি অ্যান্ড মাই ওয়াইফ both we have very strong social. কোন ডিপার্টমেন্টে জানো? আমি সিভিল থেকে করেছি। I was also chief engineer of the army, they called it সেনাকুঞ্জটা দেখেছেন, এটা আমার করা। আচ্ছা, জি, যে আর্মি সুইমিং পুল যেটা আমাদের একটা করা আছে নেভির পাশে, ওটা কিন্তু অলিম্পিক স্ট্যান্ডার্ড, ওটাতে আমার কন্ট্রিবিউশন আছে, আমি এবং আমার টিম। আই এম নট, এটা বলা একা তো কেউ কিছু করতে পারে না, এটা কারণ নেতৃত্বে আসলে একটি কিছু জন্ম হয় হয়তো না, এটা ইসের জন্য, যেমন MISC-র কাজ করতে আমি খুব সুযোগ পেয়েছি। ধারাবাহিকভাবে শুনবো, সুস্মিতা কিছু বলতে চাইছিলেন। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে সামরিক জীবনের শুরুর সময়গুলো কেমন ছিল, সেই সময় আসলে আপনি প্রকৌশলী পড়লেন এবং তারপরে আসলে আপনি সেনাবাহিনীতে কন্ট্রিবিউট করতে যখন শুরু করলেন, সেনাবাহিনী মানে আমরা জানি খুব কঠিন সময়, জি জি, সেই সময়ের অভিজ্ঞতাগুলো জানতে চাই। আচ্ছা, আমি তো ইঞ্জিনিয়ার্স পেলাম, জি, রাইট, আই ওয়াজ ভেরি হ্যাপি, কিন্তু আমার একটা পোস্টিং হলো খুব ইন্টারেস্টিং পোস্টিং, আমি বলবো লাইফ অ্যাচিভিং পোস্টিং, সেটা হচ্ছে কারাকোরাম হাইওয়েতে। দিস ইজ দ্য টাফেস্ট রোড কনস্ট্রাকশন ইন দ্য ওয়ার্ল্ড, এবং হাইয়েস্ট এলিভেশনের উপরে।
আমরা যে জায়গায় থাকতাম হেলিকপ্টারে যে খাবার বা এসে আসতো, আমরা এখানে তো আমরা হেলিকপ্টার আসলে উপরের দিকে তাকাই, ওখানে আমরা নিচে তাকাতাম যে ওই হেলিকপ্টার আসতেছে। আচ্ছা, হ্যাঁ, মানে এত অল্টিটিউডে থাকতাম, এত অল্টিটিউডে এবার চালতে পারে না, কাছে এসে তার আস্তে 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 উঠে ওই জায়গাটা লোড করতো, ওই জায়গায় থাকতাম। মানে 1200 ফুট উপরে যদি যান আপনি এই নর্দার্ন হেমিস্ফিয়ারে, ইট ইজ অলওয়েজ স্নো ক্ল্যাড, অর্থাৎ আপনি জুন মাসে গেলেও দেখবেন যে ওখানে বরফ আছে, দ্যাটস দ্য স্নো লাইন। তো আমরা থাকতাম 1300, 1400, 1600, মানে চায়না, এটা চায়নার বর্ডারের সাথে। আচ্ছা, রোডটা ফেমাস এই জন্য, এবং আমি এটা নিজে পড়েছি আমেরিকা অ্যাডভান্স কোর্স করতে গিয়ে, এটা ছিল সিল্ক রুট। চায়নার থেকে সিল্ক আর লবণ এগুলো আসতো পাকিস্তান সাইডে করে, করাচি টরাচি এসব আসতো, ওই রুটটাকে কনভার্ট করা হয় এটাতে। তো এখানে একটা এন্টি পার্সোনাল মাইন, সেখানে 1/2 আউন্স এক্সপ্লোসিভ থাকে, এইটা মানুষের যে পা বিলঙ্গ হয়ে যায় মানুষ মারা যায়। একটা এন্টি ট্যাঙ্ক মাইন, সেখানে 2 থেকে 3 পাউন্ড থাকে এক্সপ্লোসিভ, ডিনামাইট যেটা। আমরা যে এক একটা চার্জ উঠালাম, সেখানে 600 থেকে 1000 পাউন্ড একবারে উড়াতাম, এবং 2-1টা পাহাড় কেঁপে যেত একদম। তো ওই একটা স্টিপ এরিয়াতে যদি আপনি এখানে করেন, তাহলে উপরের জিনিসগুলো লুজ হয়ে যায়, যে কোনো সময় এটা এটা কোনো আর্লি মর্নিং অনেক সময় পাওয়া যায় না। এবং এতে আমাদের অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যে নিচে পড়ে যেত, অনেককে আমরা রিকভার করতে পারতাম না, মানে এত নিচে যেত, ওইটা রিকভার করার মতো হতো না, গাড়ি হোক আর মানুষ হোক আর বাইটা হোক। তো এইটাতে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয়েছে রোডটা। এটা প্রথমে পিডাব্লিউডি করে, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, 5 বছর করে তারা কিছু করতে পারেনি, পরে আর্মিকে দেওয়া হয়। তো ওইখানে আমি আমেরিকায় যখন গিয়েছি, তখন দেখলাম যে KKH লেখা আছে, কনসিডার্ড অ্যাজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। আমরা বলি না 7ম আশ্চর্য, এটা হচ্ছে 8ম আশ্চর্য। আচ্ছা, এইটা ওই জায়গায় আমার কাজ করার সুযোগ হয়েছে। আর একটা জিনিস এখানে বলে রাখি, আমি আমার ফ্যামিলিকে, বাচ্চাদের কাদেরকে সময় দিইনি, একটা কারণে। কি কারণ? সেটা হচ্ছে আমরা যেমন অ্যান্টি রুম, ড্রয়িং রুম বলি না, বা এসে যে ড্রয়িং রুম বা লাউঞ্জ রুম বা যেটা কিছু, এয়ারপোর্ট লাউঞ্জ দিয়ে দেয়, আর্মিতে বলা হয় অ্যান্টি রুম। কেন? আচ্ছা, এটা নাম, ট্রেডিশন, এক একটা এসে, যেমন মনে করেন নেভির, আমি নেভির একটা ডিনারের ড্রেস আছে, হ্যাঁ, রাত্রে যখন আমাদের একটা আর্মি, ওই ড্রেসটার নাম হচ্ছে ড্রেস আনড্রেস, নামটা হচ্ছে আনড্রেস, বাই ট্রেডিশন। আমরা বলি যে কোন থেকে এটা কি নাম, হ্যাঁ, তো ইট ইজ গোয়িং অন লাইক দিস, হ্যাঁ, নেভি আছে, তো আমাদের আর্টটা। তো ইউ সি দিস ওয়ে। তো আমি যখন ওখানে গিয়ে ড্রয়িং রুমে বসছি, ওখানে তো সব পাথরের ওই যে ঘর টর এসব, ওইসব তাবু টাবু এসবের মধ্যে। তো সেখানে ড্রয়িং রুমে আমাদের যেমন ক্যান্টনমেন্টে আসলে 1 গুলিতে 1 শত্রু, এইটা ওইটা কত কিছু লেখা থাকে সোলজারিংটাকে বাড়াবার জন্য, ওখানে আমি একটা সেন্টেন্স পড়েছিলাম, এই সেন্টেন্সটা আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছে। কি সেটা? সেখানে লেখা ছিল, ইউ আর ম্যারিড টু ইউর রেজিমেন্ট ফার্স্ট অ্যান্ড দেন টু ইউর ওয়াইফ। আচ্ছা, রেজিমেন্ট বলতে আমার ডিউটি, আমার কর্তব্য, আমি যেখানে আছি, দ্যাট মিনস ইউ আর ম্যারিড টু ইউর আর্মি ফার্স্ট, দেন টু ইউর ওয়াইফ। ইউ গট মাই পয়েন্ট? ওই দিন থেকে আমি আমার এটা জবটা খুব সিরিয়াসলি নিয়েছে। আমার সাথে যারা আরো 2-3 জন জয়েন করেছিল পরে, আগে পরে, কিন্তু আমাকে ওই ব্যাটালিয়নে খুব পছন্দ করতো। কেন করতো? আমার আউটপুটের জন্য, আমার কাজের উপর তারা রিলাই করতে পারতো, কোনো কাজ দিলে আমাকে মনে করাতে হতো না, এই জন্য। এবং সেই জায়গায় আমি একটা পুরস্কার পেয়েছি, যখন ওখানকার কমান্ডিং অফিসার চায়না যাওয়ার পারমিশন পায়, ওই রোড দিয়ে করে, খুব ভাঙাচোরা এইসব রোড দিয়ে, উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, এবং ততদিনে কি আপনি বিয়ে করে ফেলেছেন? বিবাহিত জীবনে তখন আমি সেকেন্ড লেফটেন্যান্ট, আর লেফটেন্যান্ট হওয়ারটা বলি আমি, তারপরে তো এশিয়া এসে মানে ওখান থেকে পোস্টিং, মানে ট্রেনিং আসি। তো আমি ওখানে, মানে আজকাল তো ডিফারেন্সটা অনেকটা কমে গিয়েছে, তাই না? আপনি দেখেন, আগে যখন একটা অফিসে যেতেন, ইউ কুড মেক আউট হি ইজ অ্যান অফিসার অ্যান্ড হি ইজ এন অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটা আমরা অনেক সময় চাপরাশি বলতাম, পিএন বলতাম, এখন বলি অফিস সহায়ক, তাই না? আর ড্রেসের মধ্যে বুঝতে দেয় না যে কোনটা অফিসার আর কোনটা, আজকাল ড্রেসের মধ্যে এরকম ডিফারেন্স, তাই না? বোঝা উঠে না। তো ওখানে তো তখন তো বোঝা যেত হুইজ এ সোলজার, হুইজ দিস অ্যান্ড দ্যাট, না? তো ওই দিক থেকে মানে ডিফারেন্সটা এখন কমে আসতেছে। সো আমরা আমাদের ওই ওনারশিপটা, এই ওনারশিপটা ছিল খুব স্ট্রং। কাজের প্রতি আপনি অনেক ডেডিকেটেড ছিলেন, সেটা আমরা শুনছিলাম। তো এভাবে ধাপে ধাপে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত উন্নীত হওয়া, কোন ব্যাপারগুলো আপনার এই সাফল্যের পেছনে বেশি অবদান রেখেছে বলে আপনি মনে করেন? আপনি তো প্রোঅ্যাক্টিভ ছিলেন, আপনি বলছিলেন। প্রোঅ্যাক্টিভ ছিলেন, প্রোঅ্যাক্টিভ না, ভেরি প্রোঅ্যাক্টিভ, এবং সকলের খুব ভালোবাসারও আপনি ছিলেন। না,
আপনার সঙ্গে যারা কাজ করতো, আপনার সহকর্মীদের খুব প্রিয় আপনি ছিলেন, আপনি বলছিলেন যে আপনাকে পছন্দ করতো। বাট আমার চেহারাটা একটু কিন্তু অন্যরকম। কিরকম? যারা আমার সাথে চাকরি করেছে তারা মানে ট্রেনিং এটা ওটা যা কিছু দরকার অফিসিয়াল কাজ, তারা আমরা যে একটা শব্দ ইউজ করি শিট স্কেয়ার্ড, মানে কাঁপাকাঁপি শুরু হয়ে যেত যে মেজর মফিজ ডাকছে বা এটা করছে ওইটা করছে, কারণ আমি কাজের মধ্যে কম্প্রোমাইজ করতাম না। কিন্তু সোশ্যাল লাইফে আই এম এ ডিফারেন্ট পার্সন। আচ্ছা, যখন আমি আর্মি থেকে বেরোয় আসছি তো আমার মনে হয় যে আমার এইখানে একটা সাকসেসের একটা কারণ হতে পারে, এটা আমার ফিলিং, যে আমি স্ট্রংলি বিলিভ করি বি রোমান ইন রোম। যেখানে আর্মিতে লোকজন খুব ভয় পেত, খুবই হতো, কিন্তু আর্মি যখন আসছি অনেক সিভিলিয়ানরা আমাকে বলে আপনি কি আর্মিতে ছিলেন? আমার আচার ব্যাপার, কারণ আমি জানি যে এইখানে আমার হ্যাট দেখিয়ে র্যাঙ্ক দেখিয়ে কাজ হবে না, এখানে আমার এই ক্রাউডের সাথে মিশতে হবে, ব্যবসার লোকের সাথে মিশতে হবে, এখান থেকে কাজ আদায় করতে হবে। যখন আমি ব্যবসাতে বলেছি যে ঢাকা চেম্বারে যাই, মিস্টার মতিউর রহমান, এই যে উত্তরা মোটরসের মালিক, উনি প্রেসিডেন্ট ছিলেন, তো উনি আমার পিএসকে টেলিফোন করছেন যে কি উনি আমাদেরকে ডাকছেন না উনি আসবেন, তো আমার পিএস কনফার্ম করছে না উনি আসবেন। দে ওয়ার সো হ্যাপি যে আমি যাব। আমার মেম্বারদেরকে বলেছি স্যার ওখানে কি যাবেন, বিজনেসম্যানরা তো আসে আমাদের কাছে, আমাকে আসে 5 জন, আমি আই ওয়ান্ট টু মিট 500, 500 জনকে বললে 20 জন চিন্তা করবে, 2 জন ইনভেস্ট করবে। তো আমি মনে মনে বুঝতে পারছি এটা ব্যুরোক্রেসি, যে তার কাছে যদি যাই বিজনেসম্যানের কাছে তখন কি হবে, আমি ছোট হয়ে গেলাম। কিন্তু আমার কনসেপ্ট ইন লাইফ ইজ ডিফারেন্ট, শো ইউর স্মার্টনেস বাই ইউর আউটপুট, রেজাল্ট দিয়ে দেখাও। আমি একটা সার্ভে করেছিলাম যে দেখলাম যে ইপিজেডের ভিতরে ইন্ডাস্ট্রিগুলো মাচ মোর ওয়েল ম্যানেজ দেন দিস, এবং ওইটার থেকে আমি চিন্তা করেছি যে রিটায়ার্ড লাইফে আমার ওয়াইফের সাথে ঘরে বসে ঝগড়াঝাটি করা এবং তর্কাতর্কি করা ওইসব ইস্যু যেটা জীবনের জন্য ইম্পর্টেন্ট না, তো লেট মি ডু কনসালটেন্সি। আর আমার রিয়েলাইজেশন হয়েছে, আমার কার্ডের পিছনে আছে, বাংলাদেশ ইজ নট এ পুয়ার কান্ট্রি, বাংলাদেশ গরিব দেশ না, কিন্তু পুয়ারলি ম্যানেজ কান্ট্রি, ম্যানেজমেন্টের জন্য আমরা গরিব হয়ে আছি। স্যার এই প্রসঙ্গে জানতে চাই যে আপনি আপনার জায়গা থেকে ম্যানেজমেন্টে কোন ধরনের পরিবর্তন আনতে পেরেছিলেন যখন আপনি ব্যবসাতে ছিলেন? জি, ব্যবসাতে এসে দেখি যে যেখানে কোনো নাই, কোনো ওয়েবসাইট নাই, কোনো আইটিতে কেউ কাজ করে না, যে নামে মাত্র অ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু সে আমার অনেক বকা খেয়েছে, কিন্তু নাও হি ইজ বেটার অফ, এবং ওইটা দরকার ছিল। ওই ব্যবসা, তারপর সেমিনার নেওয়া, এইটা নেওয়া, এগুলাতে নেওয়াতে আমার পাবলিসিটিটা হয়েছে। আরেকটা জিনিস আমি যেটা ব্যবসাতে করেছি, যেটা থেকে আমি বলছি যে সোফার ইনভেস্টমেন্ট প্রমোশন, যেটা এফডিআই বলি, এমপ্লয়মেন্ট জেনারেশন, এক্সপোর্ট ভলিউম, এই তিনটাতে আমার টিম ওয়াজ দ্য বেস্ট, অ্যান্ড আই স্টিল রেডি টু টেক। ইফ ইউ গো টু ব্যবসা কার্ড, দেখবেন যে এই কার্ড এইভাবে যাচ্ছে, আমার সময় এসে এটা উপরে উঠেছে, উপরে উঠে এটা উপরে উঠেছে। কেন? আপনি যখন একটা ইন্ডাস্ট্রি স্টাবলিশ করেন, এই ইন্ডাস্ট্রির এফেক্ট পাইতে কিন্তু লাগে 5 বছর, সাথে সাথে আসে না, ইউ নো দিস লাইক দ্যাট। সো আই ওয়ার্কড উইথ দ্যাম, মিক্সড উইথ দ্যাম, দিস ইজ দ্যাট। আর আরেকটা জিনিস আমি ব্যবসাতে করেছি, আমরা আর্মিতে প্র্যাকটিস করি, এটা অনেকেই করতে পারে। কোনটা প্র্যাকটিস করতে পারে? ডিব্রিফিং। ডিব্রিফিংটা হচ্ছে কি, আপনি একটা কাজ করে আসলেন, এসে আপনার লোকদেরকে নিয়ে আপনি বসলেন যে আমরা এখানে কি কি ভুল করেছি, ভুল না করে থাকলে কোন কাজগুলো আমি আরো এফিশিয়েন্টলি, দক্ষতার সাথে কম ভুল করে করতে পারতাম, এই ফ্রি ফ্র্যাঙ্ক করে। এখানে আবার বাংলাদেশে একটা প্রবলেম আছে। কি সেটা? বললো লোকজন, আমি নিলাম, রেকর্ড করলাম, কিন্তু কিছু কিছু বস আছে বলে ভাই বার বলো, কিন্তু যেই তার একটা উইকনেসের কথা বলে তার খারাপ, তারপরে আমরা উইকনেসটা কেউ মানতে চায় না। হ্যাঁ, মানতে চায় না। তো ইউ নিড এ ম্যাচিউরড লিডার, ইউ নো, যে আমি যার ফেরেশতা না, আমার তো ভুল হবেই। আমি যখন মিডিয়াতে গিয়েছি, আমার ব্যবসার চেয়ারম্যান, ব্যবসার লোকরা বলছে স্যার মিডিয়াতে যেন না, মিডিয়াকে খুব ভয়, স্যার এরা বলবেন একটা লিখবে আরেকটা। তো আমি বললাম যে আমি ফেরেশতা না, আমার 10টা কাজ করলে 3টা ভুল হবে, তো আমি যদি স্বীকার করি তাহলে আমি বলবো যে আপনারা এমন চেয়ার নিয়ে আসেন যে 10টাতে 10টাই কারেক্ট করবে। তো আমি দেখেছিলাম যে মিডিয়া ওয়াজ সো কোঅপারেটিভ। অ্যান্ড দেন ইউ সি, আমার লেবার প্রবলেম ছিল, লেবার ইস্যুতে যে আমি বললাম যে ওয়ার্কস ডাইরেক্টর ওয়ার্কস করে, ডাইরেক্টর ওয়ার্কস যে ওই সময় যে ছিল, সে ডিসি ইকুইভ্যালেন্ট মেজর। আমার স্টাফ অফিসার হিসেবে স্যার আপনি ওর চার চেয়ারম্যান কেন যাবেন? আমি কাজটা আমার, লেবার প্রবলেম আমার, আমি তারা ডাকি, সে আসবে। নেক্সট টাইম ডাকলে বলবো কি যে স্যার আমাকে তো সচিব ডাকছে, আমাকে তো মনসা, আমি তো চেক করতে পারবো না। আর আমি যদি ব্যবসার চেয়ারম্যান হয়ে যাই, তো যাওয়ার পরে তো উনি তো মোর দেন হ্যাপি হবে। তারা আমরা 1.5 বছর ট্রেনিং করেছি আইএফ সাথে। আই টুক ইনিশিয়েটিভ লাইক দ্যাট। আই এম টেলিং ইউ অ্যানাদার ইনিশিয়েটিভ।
আমি যখন যেদিন আমি এই ব্যবসার চেয়ারে বসি, নেক্সট ডে আমাকে এক লেডি রিং করেছে আমেরিকান এম্বাসি থেকে, ফেব্রুয়ারি মাস। উনি আমাকে মোটামুটি বুলশিট করলেন, বকা দিলেন একদম। হ্যাঁ, লেবার এটা নাই, ওটা নাই, এসব নাই। নাই, ঠিক আছে, we can always sit and solve the problem. No, I'm going to US tomorrow. She's a consultant. And I heard she's paid more handsomely than the ambassador. You got it? বলে তো আমি, আপনি যদি চলে যান তাহলে আমি কার সাথে বলবো? বলে আইএলওর অফিসটা ছিল ধানমন্ডি। ইন্ডিয়ান একজন এডিশনাল সেক্রেটারি রিটায়ার্ড, উনি ছিলেন কান্ট্রি বয়। আমি পরের দিন চলে গেলাম, চলে গিয়ে ধানমন্ডি অফিসে বসছি, উনি নাই। তো আমি যখন 1-1.5 ঘন্টা পরে আসলো আইএলওর এই, উনি দেখে কিরকম খুশি হয়েছে আমি বলছি, বলে যে আমি 1.5 বছর হয়েছে আসছি, এই পর্যন্ত জিএম এর উপরে উঠতে পারিনি, একজন মেম্বারের সাথে দেখা করতে পারিনি, আর চেয়ারম্যান নিজে আমার অফিসে বসে আছে। তা আমি বললাম যে আপনাদের কাজ কি? এমপ্লয়মেন্ট জেনারেশন। আমি যে আমারও তো কাজ এমপ্লয়মেন্ট জেনারেশন। হ্যাঁ, তো উই ক্যান ওয়ার্ক টুগেদার। তারপরে আমরা 1.5 বছর একটা নিলাম, ইনিশিয়েটিভ নিয়ে তারপরে আমরা এটা করলাম, যে লেবার যে ট্রেনিংটা হয়েছে আমার 1.5 বছর। আই হ্যাভ টোল্ড আইএলও নট অনলি দ্যাট ইউ উইল ট্রেন মাই ওয়ার্কার্স, ইউ উইল অলসো ট্রেন দ্য ওনার্স। তাদের দায়িত্ব আছে, তারা যেখানে ফাঁক পায় মুখে কথা বলে বুঝে, কিন্তু আসল জায়গায় গিয়ে এটাই লাইক দিস, ইউ নো, with liaison, strong liaison, sorry for the interruption, no problem, with strong liaison and being absolutely shameless, কোথায় যেতে হবে না যেতে হবে। তারপরে আমার এই যে আপনার ডিব্রিফিং এর একটা রেজাল্ট বলি, অনেক ম্যানেজমেন্টে যারা সিনিয়র তাদের এটা কাজে লাগতে পারে। যখন আমি ডিব্রিফিং করার পরে সেমিনার নিচ্ছি, এটা নিচ্ছি, ওটা নিচ্ছি, তো আমি যখন দেখলাম যে এইটা তাহলে আমার রেজাল্ট হচ্ছে না, তখন আমার আইটির লোককে বললাম যে এইরকম কি বলে ওটাকে, প্রজেক্টর নাও, সাদা কাগজ, সাদা ওই যে কাপড়, আর ওই যে বোর্ড পেন। তো যখন বলতো যে আমি এরকম আসবো, আসলে পরে তারা খুব খুশি হয়ে যেত। যেমন এই যে রহিম আফরোজ, আমি যখন গিয়েছি 20 বছর আগে, বলে যে আমাদের 50 বছরের মধ্যে আপনি এই পর্যন্ত কেউ আমাদের রুমে আসেনি, এবং তার ওখানে যাওয়ার পরে আমি 2জন ইনভেস্টার পাকিস্তানে পেয়ে গিয়েছি, একজনে ইনভেস্ট করেছে। So it's a question of initiative with my team, but I'm not saying that I am not a ferishta, but I brought the leadership. তারা অ্যাচিভ করেছে এটার জন্য। এর সাথে মানুষের জীবনের সবচেয়ে বড় গাইড কি আমরা জানেন? আমরা যখন স্কুল কলেজ ছেড়ে ক্যারিয়ারে যাই, আমাদের জীবনের আমি অনেককে জিজ্ঞেস করি যে আপনার গাইড কে, আপনার মেন্টর কে, কাকে আপনি ফলো করেন? কেউ মা বলে, বাবাকে বলে, কেউ টিচারকে বলে, বাট দিস আর নট কারেক্ট। হি ইজ নট ইউর গাইড। দি গাইড ইজ, ম্যানেজমেন্ট গুরুরা বলে, ইউর ওন মিস্টেক, আপনার নিজের ভুল। হ্যাঁ, কারণ আপনি যে ভুলটা করছেন, মনে করেন আপনার টুইন ছেলে আছে, সে 5 ক্লাস 5-এ পড়ে, দেখা গেল হোম টাস্কের 1 নম্বর আর 10 নম্বরটা একটা ছেলে ভুল করেছে, আর ওটা করেছে 5 নম্বর আর 6 নম্বর। তো আপনি তো কারেকশন করবেন 5 আর 6 আর 1-এ ধরে, সব কারেকশন করতে লাভ নাই, তাই না? তো যে যেখানে ভুল করে ওইখান থেকে যদি কারেকশন করে, হি উইল ইমপ্রুভ। So that's why it is called, is a APJ Abul Kalam Azad, Indian president, former president and scientist. He said mistake is the main guide in life. The retired life আমি ঘরে বসে থেকে ওয়াইফের সাথে ঝগড়াঝাটি না করে, let me do something constructive. So by the grace of God I got a chance to work in ITC Geneva, যেখানে আমি ISO স্ট্যান্ডার্ড সম্বন্ধে ভালো জ্ঞান করার আমার অর্জন হয়েছে। ভালো বলতে এটা কম্পারেটিভ টার্ম। একইভাবে জাপানে গিয়ে টয়োটা প্রোডাকশন সিস্টেম, যেটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল ম্যানেজ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সিস্টেম ইন দি ওয়ার্ল্ড, ওইটা করার সুযোগ হয়েছে। টিকিউএম করার শুরু হয়েছে। 5S মানে গুড হাউসকিপিং। এবং আমি দর্শকের জন্য বলছি যে আমরা অনেকে ট্রেনিং করাই, কিন্তু ট্রেনিংটা মিনিংফুলি করাই না। যেমন আমাকে যখন বলা হলো যে ডিসকাশন নিয়ে আলোচনা করা হবে, হাউ টু ডু এ গ্রুপ ডিসকাশন, ভাবছি যে বাঙালিরা তো গ্রুপ ডিসকাশনে খুব এক্সপার্ট, অন্য কিছু পারি না পারি, এটা তো খুব পারি। কিন্তু যখন ওই ট্রেনিংটা অ্যাটেন্ড করলাম, তখন দেখছি নো, দেয়ার আর থিংস টু লার্ন। ঠিক একইভাবে যে 5Sটা হচ্ছে গুড হাউসকিপিং, সুন্দর পরিবেশ রাখা। এইটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপান রিমোট এরিয়াতে হাউসওয়াইফ যারা মারা যাবে ওইসবদেরকেও শিখাচ্ছে। তো তখন জাপানিজ গভর্নমেন্টকে জিজ্ঞেস করছে, কেন আপনারা শিখাচ্ছেন? বলছে আমাদের সিটিজেন যদি ওয়েল ম্যানেজড হয়, the father and mother will be well managed, children will be well managed. So that is the key line এ তারা কন্ট্রিবিউশনটা করে, কত ফার ডিস্টেন্সের উপরে। সো আমি আমার কোম্পানিটা করার পরে আমার নামটা দিলাম, আমার মোটোটা হচ্ছে
কনভার্টিং রেড ইন্টু গ্রিন। এটার দুটা সাইড আছে। রেড অ্যান্ড গ্রিন ইজ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড অলসো মাই টাই। ওকে, যেসব দর্শক লক্ষ্য করে নেই তাদের আমি একটু লক্ষ্য করে দিলাম। ওকে, দিস ওয়ান। সেকেন্ড হচ্ছে রেড ইজ সামথিং নেগেটিভ, গ্রিন ইজ সামথিং পজিটিভ। সো আমারই হচ্ছে রেড থেকে গ্রিন করা, পজিটিভ করা, অ্যাজ ফার দ্য ম্যানেজমেন্ট ইজ কনসার্ন। সো কেউ যদি আমার কাছে আসে বলে আমরা সব কিছু করে ফেলছি, আমি বলছি যদি আপনারা সব কিছু করে থাকেন, যদি মনে করেন যে আর ইমপ্রুভমেন্টের স্কোপ নাই, তাহলে আমার কাছে আসবেন না। So I only work for those companies যারা সিনসিয়ারলি কাজ করে। মানি ইজ নট দ্য সাবজেক্ট, কিন্তু মানি বেশি দিলেও যদি কেউ ফাঁকি ঝুঁকি চায়, আমি যখন কনসালটেন্সি শুরু করি ISO স্ট্যান্ডার্ডের উপরে, তখন ফাঁকি ঝুঁকি ছিল অ্যারাউন্ড 60%, আর এখন ফাঁকি ঝুঁকি হয়েছে অ্যাবাউট 98%। অর্থাৎ টাকা দিলেই সার্টিফিকেট পাওয়া যায় কিছু না করে। তো আই ডোন্ট ওয়ার্ক ফর দ্যাম। কারণ করতে চায় করলেও, না করতে চায়, ইটস নট এ মাস্ট, দিস ইজ ইট। আর তারপরে আমি আমার যে জিনিসটা এমপ্লয় করছি, আই অলওয়েজ ট্রাই টু লার্ন নিউ থিংস। এই 4-5 বছর আগে আমি করেছি। তো আমার ছেলে বলছে তুমি একটু খোঁজ নিয়ে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে তোমার মতো বয়সে কেউ করেছে কিনা MS। এটা 2.5 বছর লেগেছে আর কি, রিনিউয়েবল এনার্জিতে করার পরে। কিন্তু আমি বোনাস একটা জিনিস পেয়ে গেলাম। সিপিডি তো গ্লোবালি ওয়েল নন, এটা তারা আমাকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ করলো। এইটা চিন্তা করে আমি করিনি, অথবা এই টকশোতে বলার জন্য আমি MS করি নাই। সো আমি ওইখান থেকে আমি সিনসিয়ারলি কাজ করেছি, এবং আমার বেশ স্টুডেন্ট ছিল। তো এক স্টুডেন্ট থ্রুতে আমি একটা কাজ পেয়ে গেলাম। আচ্ছা, ইয়েস। কাজ পেলাম কিভাবে, একটু গল্পটা করছি হয়তো, যেহেতু চায়ের উপরে গল্প। তো আমি ISO ট্রেনিং দিতাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। তো সেখানে যখন আরবি ISOর কাজ করবে, 2 জন স্টুডেন্ট গিয়ে বলেছে যে যদি আপনারা আন্তরিকভাবে কাজ চান তাহলে ব্রিগেড অফিসকে ডাকেন। আমি জানতাম না কাজ হচ্ছে। তো আমাকে তারা ডাকা হলো। তো আমি সন্ধ্যার দিকে গেলাম, তখন অফিস শেষ হয়ে গেছে। বলে যে আমাদের ডাইরেক্টর ওয়েট করছে, আর আপনি যদি আরও 1 ঘন্টা পরে আসতেন উনি ওয়েট করতেন, আপনার সাথে দেখা না করে যেতেন না। আপনি বলে যে আপনি হয়তো ওনাকে মনে রাখেন না, কিন্তু উনি আপনাকে মনে রেখেছে। যখন আমি ওয়েস্ট জোন পাওয়ারের অজু পার্টিগো যেটাকে বলে, ওটার MD, মানে ওটা খুলনাতে, তো আমি বাই রোড যাচ্ছিলাম। তো উনি ডেপুটি ডাইরেক্টর হিসেবে একটা ট্রেনিং সেন্টারের দায়িত্বে ছিলেন। তো আমার জিপটা থামিয়ে প্রায় 3-4 ঘন্টার সময় ওখানে স্পেন্ড করছি, কোথায় কী রুম, কোথায় কী ড্রয়িং। তো উনারও এই ইমপ্রেশন রয়ে গেছে যে একজন MD, তার যাবার রাস্তায় শিডিউল প্ল্যান নাই, এসে এত ডিটেল দেখে গেল। ওই ইমপ্রেশনটা সম্ভবত আমাকে ইমপ্রেস করেছে। তো ওই ভদ্রলোক পরে আমাকে কাজটা দিলেন। 3টা পল্লী বিদ্যুৎ আরবি হেডকোয়ার্টারে করলাম, তারপরে 3টা পল্লী বিদ্যুৎ সমিতি, তারপরে করতে করতে আমি পুরো 80টা PBSC করেছি। এবং আমি আরবির অফিসারদেরকে বলি, পল্লী বিদ্যুৎ অফিসার বলে, দেখুন আপনারা 30 বছর 35 বছর চাকরি করেন, হয়তো 10টা PBS দেখেছেন, 15টা দেখেছেন, কিন্তু আমার মতো 80টা দেখেন নেই। কারণ আমি প্রত্যেকটাতে এক একটাতে 6 মাস থেকে 8 মাস গিয়েছি, কাজ করেছি ইন্টিমেটলি। আর যখন আমি যেতাম একটা PBS থেকে রাত 2টার সময় আরেকটা জায়গায় যাচ্ছি, তো আমার কাছে মনে হতো যে আল্লাহ তাআলা আমাকে আর্মির লাইফটা ফেরত দেয়। কারণ আমরা যে উইন্টারে এক্সারসাইজ করি, রাত্রে এক্সারসাইজ করি, তখন খুব গহীন জঙ্গল যাই, এটা যায় গ্রামের রাস্তাগুলো এরকম রিমোট এরিয়াতে ছিল। সো দ্যাট ওয়াজ মাই এই পার্ট। সেখান থেকে এখন আমি এনার্জি পার্টে কাজ করি আর এসে কাজ করি। তো এখন আমাদের যে ট্রেনিংটা কাজে লাগে না, যে দুঃখজনক যে ব্যাপারটা, যে WTO আপনি বললেন না, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যে এইটা, সেখানে ছিলেন USAID ছিলেন। হ্যাঁ, এইখানে আমরা দেখেন আমাদের এত অফিসিয়ালস, গভর্নমেন্ট অফিসিয়ালস এত বাইরে যাচ্ছে। বাইরে যাওয়ার সাথে আর একটু শো অফ করি। শো অফ না স্যার, আপনার জীবন অভিজ্ঞতা। আমি যখন ব্যবসার চেয়ারম্যান, তখন ওই যে বললাম যে লেবার নিয়ে আমেরিকান গভর্নমেন্ট খুব গরম। এখানে মন্ত্রী এবং সচিব কেউ সাহস করতেছে না তাদেরকে ফেস করতে। আচ্ছা, আমার অর্গানাইজেশন, তো যখন তারা ওদের যে আমাদের যেমন ট্রেড ইউনিয়ন ফেডারেশন আছে, ওদের ফেডারেশন ডেকেছে আমাদেরকে। আমি আমার অর্গানাইজেশন, আই মাস্ট গো। আমি গেলাম। আমার যে চিফ অ্যাকাউন্ট ছিল, মেম্বার হিসেবে রিটায়ার করেছে, উনি এখন, ওনার নাম মিস্টার মাহবুব, বেজাতে ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাডভাইজার উনি হচ্ছেন। আমাকে টিকিট পাঠিয়েছে। ওখানে আমি আমার অফিসারদেরকে বলেছি যে টিকিটের দাম কত। টিকিটের দাম এত, ওটা তো আমি বললাম যে এটা কি ক্লাস? ফার্স্ট ক্লাস। তো আমি ইকোনমি ক্লাস কত? তো আমি দেখলাম যে ইকোনমি ক্লাসের প্রায় 2.5 গুণ হচ্ছে ফার্স্ট ক্লাস। তো চিন্তা করলাম LDC দেশের লোক, হ্যাঁ, এখান থেকে যাবো আমেরিকা, এটাই তো একটা ভাগ্য। তো আর ওখানে গেলে হয়তো হচ্ছে চেয়ারটা একটু বড় হবে, আর হয়তো খাওয়া দাওয়াটা একটু হবে, এটা দিয়ে কি হবে? আমি না, আমার ইকোনমি ক্লাস করে নিয়ে আসো। আমার পকেট থেকে পয়সা যেত। আমি বলছি না, দেশের পয়সা নষ্ট করবো কেন? ইট ইজ
একটু শো অফ হয়ে যায় কথাটা বলাটা, অবশ্যই না, কিন্তু আমি স্যার। গিয়েছি এবং উনি প্রমাণ হিসাবে আছেন। ওখানে আমেরিকান আমার এম্বাসি থেকে লোক রিসিভ করতে আসছে, এসব বলছে স্যার আপনি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করেননি? আমি বলছি না আমি করিনি, ইচ্ছা করে আমি করিনি। তারপর আমি এর সাথে আর একটু শো অফ করি। স্যার যেটাকে আপনি শো অফ বলছেন সেটা হয়তো অনেকের জন্য অনুপ্রেরণার এবং এবং আমাদের জন্য শিক্ষা। শিক্ষণীয় আসলে। থ্যাংক ইউ সো মাচ। আমি যখন কনফারেন্সে গিয়ে বসছি, এই লেবার প্রবলেম অনেক বছর যাবত, ওই যে আইএলওতে গেলাম, আইএলও হয়ে গেলো, তারপর আমরা 1.5 বছর ট্রেনিং। ওখানে যাওয়ার পরে তো আমরা রুমে বসলাম, আর ওই অর্গানাইজেশনটাকে আমেরিকান গভর্নমেন্টে ভয় পায়, দে আর আমাদের ওই যে ফেডারেশনের মতো। জি বসে একজন মিনিস্টার আমার সাথে গিয়েছে, মানে ওই যে মিনিস্টার বলা হয় ওদেরকে, ওই যে জয়েন্ট সেক্রেটারি অ্যাবাব এম্বাসিতে, উনি গেছেন অ্যাডভাইজার হিসেবে গিয়ে। তো উনি গিয়ে কথা বলছেন যে আমি এইটা করছি, ওটা করেছি, আমরা এটা করেছি, ওটা করেছি, ওরা বলতেছে। তো আমি দেখছি যে কথা বলতেছে, তো আমি তো ওরা তো ডাকনামে পছন্দ করে, তো জি এই বড় নাম হইলেও ডাকনামটা মানে আপনাকে মফিজ ফার্স্ট ডাকে। নামটা আমেরিকানে পছন্দ করে। তো আমি কথা বলার পরে আমরা জন, I have come all the way, half the globe. When it is 12 o'clock here, 12 midnight in there, I have come traveled half the globe from LDC. I have not come here to win an argument. আপনার কাছে তর্ক বিতর্ক করে জিততে আসি নাই, আপনার গাইডলাইন্স এন্ড অ্যাডভাইসের জন্য আসছে। আমরা কি করবো? থেকে চেহারাই পড়ে গেছে। কিছুক্ষণ পরে আর আলোচনা নাই, আলাদা গিয়ে নিল। আচ্ছা আচ্ছা আপনারা আস্তে আস্তে কিছু কিছু করেন, অসুবিধা নাই। অনেক সময় আর্গুমেন্টের জিনিস জিতে চায় না। রাইট হ্যাঁ, ইউ নো ইউ হ্যাভ টু কোথায় Adjust করে নিতে হয় আসলে। তো উই আর, তো আমি WTO এর কথা বলছিলাম। দেখেন জি আমরা কত পুয়ার, আমাদের সিরিয়াসটা, আমরা বাইরে যাওয়ার জন্য দরকার 5 জন, যাই 50 জন, কিন্তু কাজে হয় না। আসার পরে কেন হয় না, কেন হয় না? দেশের টাকা এই জন্য আমরা হয় না, নষ্ট না করি। যে যাবে সে যদি একজন ওয়েটারও যায়, সে ওখানে গিয়ে কি করলো না করলো এটা তার প্রেজেন্টেশন দিতে হবে, মুখে বলতে হবে, তাহলে কিন্তু সে সতর্ক থাকবে। জি। আমাদের তো জবাবদিহিতা নাই। হ্যাঁ, আমি কি জিনিস নিয়ে আসলাম না নিয়ে আসলাম, এবং অনেক প্রেসিডেন্টের ইন্টারভিউ দেখা গেছে না, ভিসিআর তখন অ্যালাউড ছিল না, লুকায় ভিসিআর নিয়ে এসে ধরা পড়ে গেছে, আছে না? সো পার্সোনাল ইন্টারেস্ট ইজ মাচ অ্যাবাভ আওয়ার কান্ট্রি ইন্টারেস্ট। এই ক্ষেত্রে আচ্ছা, এইখানে দেখেন টাঙ্গাইলের শাড়ি, টাঙ্গাইলের মিষ্টি, জি। আর কি কি চমচম ওইটার যে জিআই করে না, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন আমার দেশে, জি, এটা জি। আলাদা, জি। এটা ইন্ডিয়া করে ফেলছে। জি জি। আর আমাদের লোকরা যাচ্ছে WTO এর কনফারেন্স অ্যাটেন্ড করতেছে, কিন্তু একটা মিনিট নোটশিট ইনিশিয়েট করে না যে এইটা এখানে এটা করতে হবে, তারপরে রাজশাহীর সিল্ক করতে হবে, এগুলো করার মধ্যে নাই। যাওয়া আসার মধ্যে আমরা সবাই আছে। এটাতে আমিও ব্লেম করি নিজেকে, আমি করছি না, বাট আনফর্চুনেটলি আমি যদি প্রবলেমটাই না জানি, রুট কজটা কি, তাহলে তো আমি ইমপ্রুভমেন্ট করতে পারবো। সো ইউ নো, এই দিক থেকে আমরা সমস্যা তো সবসময় ছিল যেটা আপনি বলছিলেন। জি। তবে যেহেতু আমরা আজকের পর্বের একদম শেষ দিকে চলে জি, এসেছি, জি, জি, অনেক সময় নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সমস্যা তো ছিলই, আছেই, জি। এর থেকে উত্তরণের উপায় কি, এবং আপনি নতুন প্রজন্মের জন্য কি বলতে চান? জি, আমার যেটা থাকবে, প্রবলেম থাকবে। জি আল্লাহ তাআলা প্রবলেম ছাড়া কোনো দিন দেন। বিল গেটসের ওয়াইফ চলে গিয়েছে না, হি ইজ দ্য রিচেস্ট ম্যান, জি তো তার কি প্রবলেম নাই? তার অবশ্যই। ইন্টারভিউটা দেখবেন যে তার চেহারা ছোট হয়ে গিয়েছিল। জি। প্রাইম মিনিস্টার অফ কানাডার ওয়াইফ চলে গিয়েছে না। জি আমাদের তো অনেক মহিলা প্রাইম মিনিস্টার ওয়াইফ কিছু নাও, এই স্ট্যাটাসের জন্য থেকে যাব, জি জি তাই না? প্রবলেম আল্লাহ তাআলা সবাইকে দিয়েছে এবং সলিউশনও দিয়েছে, নতুন প্রবলেম আসবে। সো আমরা যে কাজটা করি না, একটা কথা আছে আর্মিতে, টাইম স্পেন্ট অন প্ল্যানিং ইজ নেভার এ ওয়েস্টেজ। যেটার জন্য আমার 6 মাস প্ল্যান করতে হবে, আমরা 6 দিন করে কাজটা শুরু করি, যে কাজটা 2 বছরে শেষ হয় ওটা হচ্ছে 5 বছরে শুরু শেষ হয়। তো আমাদের ফার্স্ট যেটা আমি বলবো, প্রবলেম যাই হোক না কেন, টেক ইট অ্যাজ এ অপরচুনিটি ফর ইমপ্রুভমেন্ট। প্রবলেম ছাড়া আপনি ইমপ্রুভ করতে পারবেন না, টেক ইট পজিটিভলি, অপরচুনিটি ফর ইমপ্রুভ। আর আপনি প্রবলেম করতে হলে ফার্স্টে আপনাকে রুট কজ বের করতে হবে। আপনি যতই লাফালাফি করেন আমি এই করেছি সেই করেছি ওইটা। আর থার্ড হচ্ছে, বাংলাদেশে আপনি চেয়ার দিয়ে ডিসিশন নেন, আপনি এক্সপার্টাইজ দিয়ে ডিসিশন নেন না। কিছুদিন আগে আমি একটা ইস্যু, আমি রিনিউয়েবল এনার্জির এক্সপার্ট, ওখানে গিয়ে এক ডিএস অ্যাডমিন ক্যাডারের, এখন সে হিউম্যানিটির কি, আর ওখানে চিফ ইঞ্জিনিয়ার বসে, কেউ কথা বলতেছে না, উনি যা বলতেছে ভুলভাল বলতেছে, কিন্তু অন্যদেরকে কথাও বলতে দিচ্ছে না। তো এখন মনে করেন একজন চিফ ইঞ্জিনিয়ার 30 বছর চাকরি করেছে, চিফ ইঞ্জিনিয়ার হয়েছে, হি নোস, আর একজন অ্যাডমিন ক্যাডারের ডিএস, সে কথা বলতে, বিকজ হি সিনিয়র, হ্যাঁ, সে ভুলভাল যা বোঝাচ্ছে সেই বুঝাচ্ছে, এবং সে এইটাও দিচ্ছে না। সে মনে করে আমি সিনিয়র, তাহলে আমি অন্যদেরকে চান্স দিলে তো আমার মান সম্মান সব চলে গেল। তো যেমন আমি আমার মেম্বারদেরকে নিয়ে ঢাকা চেম্বারে গেলাম, বলে যে স্যার আপনি কেন যাবেন? তো আমি ওই চেম্বার করে এসে 2জন ইনভেস্টার পেলাম, এবং তারপর আমি বললাম যে দেখেন এই যে ইনভেস্টাররা আছে, এই যে বিজনেসম্যান আছে, এরা কি করে?
ওদের ট্যাক্সে আমার বেতন পাই। আমরা রিটায়ার্ড লাইফে ওই করবো। এরা আজকে আপনার কাছে আসতেছে কাজের জন্য, কালকে তারা উপজেলা চেয়ারম্যান হবে, পরশু এমপি হবে। আপনার আমার কোনো ঠিকানা থাকবে না। এবং আপনার আর আমার শুধু আমাদেরকে চালায় না, আরেকটা জিনিস যেটা করে আপনি আমি করি না, একটা লোক, একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি 100 লোককে চাকরি দেয়, আল্লাহ তাআলা তার থ্রোতে 500 মুখকে খাওয়াচ্ছে। এভারেজে একটা লোক 5টা মুখ খাওয়ায় বাংলাদেশে। ওদের কন্ট্রিবিউশন কত বড়, ওদেরকে আমাদের স্যালুট করা উচিত। আমার অ্যাটিটিউড শুড বি লাইক দ্যাট। স্যার, এই পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসলে আমরা জীবনটা চালিত করতে চাই, এবং আপনাদের মতো মানুষরা যখন আমাদের এরকম সম্ভাবনা এবং ইতিবাচকতা দেখান, তখন আসলে মনে হয় যে জীবনটা খুবই সুন্দর। স্যার, আজকে সকালটিকে সুন্দর করে তুলবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আই এম সো গ্রেটফুল টু ইউ and I really enjoyed talking to you. থ্যাংক ইউ। Have a nice day. ভালো থাকবেন।